তিস্তার বুকে জেগে ওঠা এই স্থলভাগের নাম ইচলির চর। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের এই চরে বসবাস করে প্রায় 1000 পরিবার, যাদের প্রায় সবাই এখানে এসেছেন অন্য কোনো চর থেকে। কারো বাড়ির বয়স 3 বছর, কারো বা 1 বছর। এখানের বাসিন্দাদের জীবনের গল্প মোটামুটি একই রকম। শঙ্করদহ আমাদের পশ্চিম মিছিলি, তারপরে তোমার বিলমিনিয়ে আস্তে আস্তে নদীর গর্ভে চলে গেল। রাস্তাঘাট, সরকারি স্কুল, মাদ্রাসা, মন্দির, মসজিদ সমস্ত নদী বিলীন হয়ে গেল। আমাদের বাড়ি হচ্ছিল আপনার এই যে পশ্চিম মিছলিতে আমাদের বাড়ি ছিল। ওইখানে সব কিছু নদীর মধ্যে বিলীন হয়েছে। এখন এই যেসব নতুন বাড়িগুলো দেখতেছেন, এই সব নতুন বাড়িগুলো নদী ভাঙার কারণে এইসব বাড়িগুলো এই দিক করছে। কেউ কেউ আবার নদী পার হয়ে গেছে, যাদের টাকা পয়সা আছে তারা ওই দিক গেছে, তাদের নাই, যেমন আমাদের নাই। আমরা এইখানে নদীর পাশে হলেও আছি, কিছু করার নেই। তো বাড়ি ভাঙার হিসেব নাই। আমার জন্ম হয়েছে থেকেই 5-12 বাড়ি ভাঙা। বাড়ি মেন বাড়ি আগে আমার বাপ দাদার জমি এগলে তো এখন তারপরে থেকে ভাঙি বলে আবার ওই দিকে গেছিলো, ওই দিক ভাঙি আবার কায়েম গেছিলো, কায়েম থেকে আবার এটে আসছি। চর এবং চর মানে নদীর পাশ দিয়ে যে জায়গা আছে, যে ভাঙনে বন্যায় যে ক্ষতিটা হয়, এই ক্ষতি কোনো কোনো বছর প্রায় 1 লাখ কোটি টাকা হয়। এবং যাদের এই বাড়ি ভেঙে যায় তাদের কিন্তু কষ্টটা খুবই অবর্ণনীয়। তারা অধিকাংশরা হয়তো টিনের চাল টাল খুলে নিয়ে যায়, কিন্তু অন্যরা কিন্তু টিনের চাল খোলারও কোনো সময় পায় না। কখনো কখনো এরকম বন্যায় মানে অকস্মাৎ বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। ঘরের চাল টাল সব বালুর নিচে পড়ে যায়, সেগুলো আর অনেক সময় তোলাও সম্ভব হয় না। ঘরবাড়ি, ফসলি জমি আর জীবিকার উৎস হারিয়ে নিঃস্ব এই চরের মানুষগুলো। কোথাও যাওয়ার জায়গা না থাকায় চরের বালু আঁকড়ে বেঁচে থাকার এই চেষ্টা। নদী ভাঙি যাওয়ার কারণে বাড়ি এখানে করছি। জায়গা জমি আমাদের অনেক বিশাল আসলো। বর্তমান নদী ভাঙি আমরা মনে করেন যে নিঃস্ব। বাড়ি ঘর বন্যার একে ভাসি নিয়ে গেছে, আবার শোকের ক্ষতি হয়েছে, বিছনিয়ে টিছনিয়ে যা যাবতী ঘর দিয়ে শোকে এলে ভাসি গেছে। এখন কিছু তো নাই, বর্তমান যেখানে আছে সেখানে ওখানে না করি খাইছে। আর আমার যেখানে মাসের জমিতে আছি, নদী বন্যা হয়, যেখানে জমি থাকি এই এখানে জমি আমার শ্বশুরের জমি ঝগড়া খাজিয়ে করে নিছি, তাও না দেশে, তাও তো বাড়ি ঘর আমি তো নুন দেন দাপা করে ওখানে ঘর তুলছি। আমরা সাধারণ এক ভাগ থাকি এই লক্ষ্মীটারি ইউনিয়নে বাস করি। যেমন নদীর ভাঙনি ধরে আষাঢ় শান মাস বা ভাদ্র মাস, তখন ভাত পাইনি আর কি। ভাত খাই কেমন করি, যদি এক মুঠ জোটাই তো খড়ি জড়ি বেঁচে আনি খাওয়া খায়। আর আমার এলাকাটা লক্ষ্মীটারি ইউনিয়নের এই সংঘদায় মানে ইউনিয়ন ওয়ার্ডটায় নাই, ওয়ার্ডটায় আর অতিরিক্ত 50টা ঘর আছে। নদী ভাঙলে নদীর মানুষ নদীর পাড়ে থাকে দুটো কারণে। একটা হচ্ছে যে আর কোথাও যে যাবে তার জায়গা পাওয়া যায় না, ফলে ওখানে যে চরে যে জায়গাগুলো তারা নেয়, কম টাকায় আবার জমি ভাড়া নেয়, কেউ কেউ ভাড়া নিয়ে থাকে, মানে প্রতি মাসে তাদেরকে টাকা দিতে হয়। রংপুরের মূল ভূখণ্ড থেকে ইচলির চরে যাওয়ার মতো কোনো বাহন নেই। বালুর রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে হয়। গ্রামে ঢুকতেই চোখে পড়ে কয়েকজন রাস্তা মেরামত করছেন। বর্ষায় রাস্তা ভেঙে গেলে যাতায়াতের অসুবিধা হবে, সেই সাথে পানি ঢুকে নষ্ট হবে ফসলের জমি। তাই এই আগাম প্রস্তুতি। এই যে বাসার সামনে আইসে চল, এই একবার পানির ঢল আসলে এগুলো আস্তা করে যে চলে যাবে, এগুলো কোনো নিস্তার নাই।
এই সামনে এবার একটা বন্যা হয়ে গেল, রাস্তাঘাট ব্যাগ গেলে বিলীন হয়ে গেল। বছর খানেক হলো এই চরে বাড়ি বানিয়েছেন বাবু মিয়া ও আমেনা খাতুন। বন্যায় তাদের বাড়ি, ফসলি জমি সহ সবকিছু চলে গেছে তিস্তার পেটে। কোনো রকমে একটি ঘর নিয়ে আসতে পেরেছেন। সেই ঘরটি তুলে নতুন করে আবার দুজনে মিলে সাজিয়ে তুলছেন বাড়ির আঙিনা। এই চরে বসবাসকারী প্রায় সবার গল্পেই রয়েছে বাস্তু ও জমি হারানোর বেদনা। অনেকের গল্প সিনেমাকেও হার মানায়। এই চরে এখন কোনো মতে জীবনযাপন করেন এরকম অনেকেরই একসময় আর্থিক অবস্থা বেশ ভালো ছিল। বাড়িতে বড় ঘর, চারপাশে গাছপালা, কিন্তু এখন আর কিছুই নেই। আছে শুধু নদীর গর্ভে ঘরবাড়ি আর ফসলি জমি বিলীন হওয়ার ভয়াবহ স্মৃতি। আগে তো আমার বাড়িতে বাঁশঝাড়, মানে রোদ বলতে আমরা কিছু বুঝি নাই। গরমের দিনেও অতটা গরম লাগে নাই, সবসময় গাছ টাছ ছিল। এখানে তো গাছ কেবল লাগাইছি, এখনও তো হয়নি। এখানে থাকবো কিনা তারও তো গ্যারান্টি নেই। সামনে তো নদী, আর তো কেউ জানে না নদী ভাঙা কি কষ্টের। ভাঙার আশঙ্কা, মানে পানি বাড়লেই, এই এখন কিছুদিন পর পানি আসবে, আমাদের মনে করেন যে ঠিক নেই। পানি আসলেই আমাদের ভয়, কখন বাড়ি ভাসি চলে যায়। যাদের জমানো কিছু সম্বল ছিল তাই দিয়ে চর ইচলিতে এক টুকরো জমি কিনে তৈরি করেছেন নতুন ঘর। কিন্তু যারা একেবারেই নিঃস্ব, তারা থাকছেন বেড়ি বাঁধের ধারে, কোনো মতে মাথা গোঁজার ঠাঁই তুলে। তিস্তা নদীর চরগুলো যতই অস্থিতিশীল হোক না কেন, চরের মানুষেরা তাদের জমির দলিল সবসময় যত্নে রাখেন, যাতে নতুন চর জেগে ওঠার পর তাদের জমির মালিকানা দাবি করতে পারেন। সেই জেগে ওঠা চরে তারা নতুন করে আবার স্বপ্ন বুনতে শুরু করেন। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ফকির রে তুই, বিকাল সন্ধ্যাবেলা। আমাদের মনে করেন একুল ভাঙলো, এখন ওই কুলে যে বাড়ি করলাম। আমাদের এই জমিগুলো কিন্তু খাস জমি। খাস জমি একটা আমরা ডকুমেন্ট নিয়ে দাগ নাম্বারটা থাকে, আর আমরা স্টাম্পের উপর লেখাপড়া করি। এইটা 2-4 জন সাক্ষী থাকিয়ে এই জমিটা আমরা কিনে নিই। আমাদের কোনো কাছে যাইতে হবে না, ভালো শিক্ষকদের কাছে যে একটু লেখালেখি করি হয়ে যায়। এখন এখানে ভাঙলে তো আর এক জায়গায় যে অল্প টাকার মধ্যে কিনি আমরা বাড়ি করি। যাদের টাকা পয়সা হয়, আবাদ সুবাদ করি, তারা এখন মায়া সারি এখন কাইমের মধ্যে বাড়ি কিনে, কাগজের জমি কিনে, যে জায়গায় নদী যাইতে পারে না ওই জায়গায় যায়। তারা অর্থ সম্পদ নাই, তাদের সেরকম একটা জোরও নাই। যারা আর্থ সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে, তারা জুলুম করে খায়। আর উয়ারের মধ্যে যারা মনে আমাদের জায়গা জমিন আছে, আমিন টামিন নিয়ে আসলাম, এলাকার যারা জমিন ভেঙে গেছে তাদের ডাকলাম, ডাকার পরে আমিন দিয়ে মাফামাফি করিয়ে আমরা যে ভাগ ভিতে করে নিলাম। বড় বড় দখলদার, ওই বড় বড় দখলদারদের বিরুদ্ধে কেউ কথাও বলে না, না প্রশাসনের লোক, না রাজনীতির লোক, না সামাজিক আন্দোলনকারীরা, সবাই মুখ বুজে থাকে। এভাবে মানে শত শত একর, হাজার হাজার একর মানে ব্যক্তির মালিকানায় চলে যাচ্ছে। সংসারে অসচ্ছলতার কারণে চর ইচলির মেয়েদের বয়স 13 থেকে 15 বছর হয়ে গেলেই তাদের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন বাবা মা। ফলে বিয়ের বয়স হওয়ার আগেই এইসব মেয়েকে পুরোদস্তুর সংসারী হয়ে উঠতে হয়। যে একটা মেয়ে যখন স্কুলে যায় না, বড় হচ্ছে, তখন তার বাবা মায়ের প্রধান কাজ হচ্ছে তার বিয়ের আলাপ করা। আবার মেয়ে বড় হলে যৌতুক বেশি টাকা দিতে হয়, কম আগে বিয়ে দিলে নাকি যৌতুক কম লাগে। এগুলো নানান হিসেব নিকেশ তারা করে। আরও একটা ব্যাপার আছে, চরের মেয়েদের জীবনটা কষ্টের, কারণ যখন প্রচুর পানি হয়, এই রান্নাবান্না, ঘর গৃহস্থালি কিংবা গরু দেখাদেখি, মুরগি, হাঁস সব ব্যবস্থাপনা গিয়ে পড়ে নারীদের উপরে। ফলে চরের জীবনে নারীদের কষ্টটা আলাদা করে বলতে হয়। নারীদের গৃহস্থালী কাজের পাশাপাশি কৃষিকাজেও সহযোগিতা করতে হয়। আবার ঘরবাড়ি ও চাষাবাদের জমি নদীতে ভেঙে যাওয়ায় নিঃস্ব পরিবারগুলোকে নানা রকমের দিনমজুরি করতে হয়। অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবেও কাজ করতে হয়।
নদী ভাঙি গেছে বাবা, কাজ করা খায় না, এখন কি করি খাই? এখন বয়স্ক ভাতার টাকা না করি তাকে দিয়ে কি পোষায়? কাজ করি খাওয়ানো সব পর ঘাসে। এখন বেটার ঘর নদী ভাঙা কামলা খাটা তার মাইয়ে শখ পোষে না হামাক পোষে? করি খাওয়া খায় তো আমার। আমার স্বামী অসুস্থ, করি খাওয়াইতে পারে না, তার খেজামতি করছি, হয়তো একটু চাল জল দিছি দিয়ে এনে মাইসের কাজে এসে আবার সুবেদ নাই, নদী ভাঙা। এখন স্বামী করতে পারে না, বেটা থাকিও একজন বেটা তাই পেটক খায়। 7টার সময় আসছি গৃহস্থর বাড়ি, কাজে ধরছে 8টার সময়। এখন 2 বেলা খোয়াইবে, 300 টাকা দেবে দিন মজুরি। আসলে যাবো যে এখানে উয়াকে দিয়ে চাল ডাল কিনি আর কি বাড়ি পেতে পালন করবো। দোলাবাদ যদি কাজ না করি আবার সুবেদ তো আমার নাই, আমি ওই জন্য দোলাবাদ কাজ করি। আর স্বামী যদি একদিন যায় আর মনে করো 10 দিন নাই, তাহলে সংসারটা কীভাবে চলবে? এখন তো পুরুষ মানুষের বেশি কাজ কাম নাই। সকাল 8টার সময় আসছি, বিকেল 4টের সময় চলে যাব। 2 বেলা খোয়াইবে, 300 টাকা মজুরি দিবে। জুলেখা বেগম তিস্তায় হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। সেই শোকে স্বামীও চলে গেছেন পরপারে। কোনো সন্তান সন্ততিও নেই, থাকেন সরকারি আশ্রয় কেন্দ্রে। বেঁচে থাকার তাগিদে তপ্ত রোদে করছেন মাটি কাটার কাজ। আমি না করলে আমার খোয়াইকে, আমার ছেলে বা সন্তান নাই, মনে করো আমার স্বামী মারা গেছি, তাহলে আমি যদি কাজ না করি তাহলে আমার পেটে ভাত খেয়ে দেবে। বাড়ির এই যে পাশাপাশি যখন মাটি কাজ না থাকে তখন এই যে মনে করো মানুষের কৃষি কাজ যায়। তিস্তা ভাঙনের কারণে আমাদের এই অবস্থা, দুর্ঘটনা হয়ে গেছে খুব। মনে করো আমরা যে পরিবেশে চলি এই পরিবারে মানুষ থাকা কথা না। এই যে মহিলা মানুষ থাকে ঘরের মধ্যেই, আমার জমি জমা না থাকি, আমার কোনো উপায় না থাকি, তো আমি এই কাজে যাচ্ছি। এলে কি এই যে পুরুষ মানুষের সাথে কোদাল পারা আমার সম্ভব? ইচলির চরের শিশুদের তপ্ত রোদে গরম বালুময় পথ পাড়ি দিয়েই যেতে হয় বিদ্যালয়ে। আবার বর্ষায় চারপাশে থই থই পানি, তখন স্কুল প্রায় বন্ধ। ইচলির চরে একটি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেটিও নদীর ভাঙনে বিলীন। পরে অস্থায়ী একটি জায়গায় টিন দিয়ে তৈরি করা হয়েছে এই অবকাঠামো, কিন্তু ছাত্রছাত্রীর উপস্থিতি বেশ কম। আমাদের এই বিদ্যালয়টি এখান থেকে খারাপ পশ্চিম দিকে 1 কিলো পশ্চিমে ছিল। গত জুনে অর্থাৎ 2023 সালের জুন মাসে নদীর গর্ভে, তিস্তা নদীর গর্ভে বিলীন হওয়ার কারণে আমরা এখানে আপাতত আসি। আমাদের বিদ্যালয়টি যখন ওইখানে ছিল, এখান থেকে 1 কিলো পশ্চিমে, তখন আমরা যেতে অনেক কষ্ট উপভোগ করছি। বাচ্চাদেরকে ঘাড়ে করে পানিতে করে পার করে নিয়ে গেছি নৌকা করে। এখন আপাতত ওই দিক থেকে এখানে আসার পরে আমরা মোটামুটিভাবে পানির কষ্ট থেকে একটু সরে আসি এবং ভালো আছি। কিন্তু তারপরেও যেটা দুঃখ সেটা হচ্ছে বাচ্চার পরিমাণ একটু হলেও হালকা হয়েছে, কারণ বিদ্যালয় এলাকায় যে সমস্ত বাড়িঘর ছিল সে সমস্ত বাড়িঘর এখন আর বিদ্যালয়ের পাশাপাশি নাই, এরা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, তার কারণে বাচ্চা একটু হলেও কম আছে। টাকা পাইছে নাই, সরকার খায় কি, লেখাপড়া করতে পারিছেন না, খাইতেও পারিছেন না, পেটে চলাই কেমন কই, লেখাপড়া কেমন করি, কাপড় চোপড় কেমন কই দেই। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের চর ইচলির মানুষের জীবিকার রসদ আসে নদীর বুকে জেগে ওঠা চর থেকেই। শুষ্ক মৌসুমে কৃষকদের দম ফেলার ফুরসত নেই, তখন আলু, রসুন, মরিচ, পেঁয়াজ, ভুট্টা, গাজর, মিষ্টি কুমড়া, ধান, বাদাম, পাট সহ নানা ধরনের ফসলের পরিচর্যা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বছর জুড়ে এই চরের জমিতে ৩৩ ধরনের ফসলের চাষ হয়। বন্যার পর চরের মাটিতে পলি জমে আরও উর্বর হয়, যে কারণে রাসায়নিক সার লাগে না বললেই চলে। এসব জমিতে চাষ করে যে ফসল পাওয়া যায় তা দিয়ে নিজেদের সংসার চলে যায়। অনেকে বাড়তি ফসল বিক্রিও করেন। ভুট্টা আমাদের হয়েছে, এই ভুট্টার দাম কম, রাস্তাঘাট না থাকলে গ্রাহকের ঘর আসতে পারে না,
ওই অন্য অন্য জায়গায় যদি ভুট্টে 1200 হয় সে আমাদের 900-1000 টাকা দিতে হয়, কারণ রাস্তাঘাটের কারণে। সামান্য একটু চাষ করছি বাদাম বাড়ি সহকারে, আর ভুট্টে বাড়ি ছিল তো পানি দিতে দিতে এবার তো আর লাভ হবে না। এবার মখন যে ওই যদি চাষবাদ না করে যদি বাইরে যা যদি কর্ম করতাম তাহলে ওইটাই মনে হয় যে বিশেষ করে বেশি লাভ হইতো আর কি। দেখা যায় যে ভুট্টে তুলিয়া যে 2 টাকা ইনকামই হয়, এই যখন আমরা আমন ধান যে লাগাবো, এই আমন ধানে মখন যে ব্যয় করলাম, আমন ধান যখন উঠবে আবার মখন যে আমন ধান বিক্রি করি, আবার মখন যে ভুট্টে বা তামাক লাগাইলাম, তাতে আর কি যেটা আর কি খাওয়া পড়া হয় এইটাই আর কি লাভ। প্রতিটি বাড়িতেই আছে গবাদি পশু। এটি চর ইচলির মানুষদের আয়ের একটি বড় উৎস। চরে জন্মানো ঘাস ও লতাপাতা খেয়েই তারা বড় হয়, ফলে এখানে পশুপালনে খরচও কম। চর এলাকায় কিন্তু চাকরিজীবী কম, মানে অনেকটা কম। এখানে কিন্তু অনেক সুবিধাবাদ, মানে যেমন শাকসবজি আমরা এখান থেকে পাঠাই, মানুষ তখন কিনে খায়, আর আমরা এখানে টাটকা সব কিছু খাইতে পারি। এখন মনে করেন যে ওই দিক গেলে আবাদ করতে পারি না কিছু, যেটা যেভাবেই আমরা চলা সম্ভব আমাদের, তা আমরা মনে করি যে এখানে খোলামেলা জায়গায় হাঁস মুরগি গরু ছাগল সব কিছু মনে করেন যে পালন করাও একটা সুবিধাবাদ। আমি মুরগি, তারপর ছাগল গরু আপাতত নেই, তারপরে যে কবুতর এগুলো পালন করি। আমরা গরু পুষি, গরু এই যে ফাঁকা জায়গা থাকে ঘাস খাওয়ার জন্য, এই গরুগুলো সুবিধা হওয়ার কারণে আমরা গরুগুলো পালি। চরের মানুষের তো আলাদা কোনো ব্যবসা বাণিজ্য করবার সুযোগ থাকে না, ফলে চরে গরু ছাগল এগুলো একটু লালন পালন করা তুলনামূলক সহজ। অনেক সময় দীর্ঘ চর পড়ে থাকে, গরু ছেড়ে দিলে ছাগল ছেড়ে দিলে সেগুলো খেতে পারে, এবং আমরা দেখেছি যে চরে মানুষের গরু ছাগল লালন পালন করার প্রবণতাটা তুলনামূলক বেশি, এবং সেখানে কিন্তু অনেক গরু ছাগল তারা উৎপাদন করে। ওই গরু ছাগলই আসলে তাদের এক অর্থে বড় ভরসার জায়গা। ইচলির চর রক্ষার জন্য একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি করছেন এখানের মানুষেরা, যাতে নদী ভাঙনের কবলে পড়ে এখান থেকে অন্য কোনো চরে গিয়ে ঘর বাঁধতে না হয়।